আপনি যদি দক্ষিণ এশিয়া থেকে পশ্চিম এশিয়ার দিকে আসেন তবে এখানে ভূমধ্যসাগরের ঠিক পাশেই একটি অঞ্চল রয়েছে যাকে দ্য লেভান্ট বলা হয়। লেভান্ট গত বেশ কয়েক বছর ধরে সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে বিশ্বের ফ্ল্যাশ পয়েন্ট বা উত্তপ্ত কেন্দ্রে পরিণত হয়েছে। সেটা সিরিয়া ও লেবাননের গৃহযুদ্ধ হোক বা ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে সবচেয়ে বড় মিথ হল যে এই সমস্যা হাজার বছর ধরে চলছে এবং এর আসল কারণ ধর্ম, অর্থাৎ এই লড়াই মূলত ইসলাম এবং ইহুদি ধর্মের মধ্যে, কিন্তু এমনটা নয়। ইসরায়েল ফিলিস্তিনের এই পুরো ইস্যু আজ থেকে মাত্র ১৬০০ বছর আগে ১৯ শতকের শুরুতে ভূমধ্যসাগরের তীরের এই ছোট এলাকায় শুরু হয়েছিল, যা তখন অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। এই এলাকাটিকেই আজ ইসরায়েল ও ফিলিস্তিন বলা হয়। সেই সময় এখানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা অত্যন্ত শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করত। এতে কোনো সন্দেহ নেই যে লেভান্তের এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত বড় পরাশক্তি সবসময় এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তারা আসিরিয়ান হোক, ব্যাবিলনীয় হোক, পার্সিয়ান, রোমান, ইসলামী আরব খিলাফত, আইয়ুবী রাজবংশ বা শেষ পর্যন্ত অটোমান সাম্রাজ্য, যারা প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় পর্যন্ত এই পুরো এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই যুদ্ধগুলো সত্ত্বেও এই এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে নিজেদের মধ্যে কখনো খুব বেশি দ্বন্দ্ব ছিল না এবং তাদের সম্পর্ক বেশ ভালো ছিল। এই এলাকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল আরব। তারা যে ধর্মেরই হোক না কেন, কিন্তু তাদের সংস্কৃতি, পোশাক এবং খাবার অন্য আরব সংস্কৃতি থেকে আলাদা ছিল। আর সেই কারণেই এই লোকেরা নিজেদের আসাব আল ফিলিস্তিনি, অর্থাৎ ফিলিস্তিনের মানুষ বলত এবং এই পুরো এলাকাকে ফিলিস্তিন বলা হতো। ২০ শতকের শুরুতে এই ফিলিস্তিনিদের মধ্যে নিজেদের পরিচয়ের বোধ, সেন্স অফ আইডেন্টিটি তৈরি হয়েছিল। তারা এখন অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। তারা চেয়েছিল তাদের একটি স্বাধীন আরব রাষ্ট্র হোক, যা শুধুমাত্র আরবরাই নিয়ন্ত্রণ করবে। ঠিক সেই সময়েই ইউরোপে অনেক ইহুদি একটি আন্দোলনে যোগ দিচ্ছিল, যার নাম ছিল জায়োনিজম। জায়োনিজম অনুযায়ী ইহুদি ধর্ম কেবল একটি ধর্ম নয়, বরং একটি জাতীয়তার নাম, যার মানে ছিল ইহুদিদের নিজস্ব একটি স্বাধীন দেশ থাকা উচিত। কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের সাথে বিশেষ করে ইউরোপ এবং রাশিয়ায় যা ঘটেছিল তা থেকে বাঁচার একটাই পথ ছিল, তাদের নিজস্ব একটি দেশ থাকা, যেখানে তারা স্বাধীনভাবে থাকতে পারে। আর এই দেশের জন্য ফিলিস্তিনের চেয়ে ভালো আর কোনো জায়গা ছিল না, কারণ ইহুদিদের জন্য জেরুসালেম হল সবচেয়ে পবিত্র স্থান। যেমন মুসলমানদের জন্য মক্কায় কাবা রয়েছে, ইহুদিদের জন্য রয়েছে জেরুসালেম। যেভাবে সব মুসলমানকে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, তেমনি ইহুদিদের জেরুসালেমের ফার্স্ট টেম্পেলের দিকে মুখ করে উপাসনা করতে হয়। আরেকটি কারণ হল এই এলাকা ইহুদিদের মতে প্রমিসড ল্যান্ড, দ্য প্রমিসড ল্যান্ড, যা ঈশ্বর নবী ইব্রাহিম আলাইহিসসালামকে ইসরায়েলিদের বসবাসের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। যাই হোক, যেখানে আরব এবং জায়োনিস্টরা এই এলাকায় নিজেদের লক্ষ্য অর্জনে সক্রিয় হচ্ছিল, সেখানে আরেকটি পক্ষ এই পরিস্থিতিতে খুব বেশি আগ্রহী ছিল, এবং সেই পক্ষটি ছিল ব্রিটেন। ব্রিটিশ সাম্রাজ্য ইউরোপ থেকে ভারত পর্যন্ত তাদের বাণিজ্য পথ সুরক্ষিত রাখতে চেয়েছিল, এবং অটোমান সাম্রাজ্য থাকাকালীন এটি বেশ কঠিন কাজ ছিল। দ্বিতীয়ত, ব্রিটেন জানত যে এশিয়ার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হলে তাকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের উপরও নিয়ন্ত্রণ রাখতে হবে। আর সেই কারণেই ব্রিটিশ সাম্রাজ্য মধ্যপ্রাচ্যে নিজেদের কলোনি বা উপনিবেশ তৈরি করতে শুরু করে। প্রথমত ১৮২০ সালে ব্রিটিশ সাম্রাজ্য ইউএই এর সাথে চুক্তি করে। তারপর ১৮৩৯ সালে ইয়েমেন, ১৮৬১ সালে বাহরাইন, ১৮৯৯ সালে কুয়েত এবং ১৮৮২ সালে মিশরের সাথে চুক্তি করে এই সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন ব্রিটেনের জন্য বাধা ছিল শুধু এই এলাকাগুলো, কারণ এগুলো অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল এবং এখানকার আরবরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ছিল। এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ব্রিটেন আরবদের সাথে চুক্তি স্বাক্ষর করে যে আরবরা যদি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটেনকে সাহায্য করে, তবে সে তাদের একটি স্বাধীন আরব রাষ্ট্র গঠনে পূর্ণ সহায়তা করবে।
অন্যদিকে ব্রিটেন জায়োনিস্টদেরও প্রতিশ্রুতি দেয় যে সে ইহুদিদের ফিলিস্তিনি পুনর্বাসনের জন্য পূর্ণ সমর্থন দেবে। এভাবেই ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে আরব এবং জায়োনিস্ট উভয় পক্ষের সমর্থন হাসিল করে এবং বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের চরম পরাজয় ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন এবং ফরাসি সাম্রাজ্য পুরো মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র নির্ধারণ করে এবং তারপর ১৯২২ সালে ব্যালফোর ডিক্লারেশন অনুযায়ী ফিলিস্তিনকে ব্রিটেনের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয়। ফিলিস্তিনি আরবদের প্রতিবাদ সত্ত্বেও ইহুদিদের ফিলিস্তিনে আসার গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়। ১৯২২ থেকে ১৯২৬ সালের মধ্যে প্রায় ৭৫,০০০ ইহুদি ফিলিস্তিনে আসে এবং এই অভিবাসনের ফলে ফিলিস্তিনে আরব এবং ইহুদিদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। এই সহিংসতা এতটাই বেড়ে যায় যে ১৯৩০ সালে ব্রিটেন ইহুদি অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ইহুদিরা একটি সশস্ত্র গ্রুপ তৈরি করে যার নাম ছিল ইরগুন। মূলত এটি ইহুদি আধা সামরিক বাহিনী হাগানাহার একটি চরমপন্থী শাখা ছিল। ইরগুন স্থানীয় আরব এবং এমনকি ব্রিটিশ কর্মকর্তাদের ওপরও হামলা শুরু করে এবং পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এরই মধ্যে জার্মানিতে হলোকাস্ট ঘটে, যার পর বিশ্বের সহানুভূতি ইহুদিদের দিকে চলে যায় এবং প্রচুর ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে আসতে শুরু করে। এখন ফিলিস্তিনের জনমিতি বদলাতে শুরু করে এবং ফলস্বরূপ ফিলিস্তিনি আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা তীব্রতর হয়। এই সহিংসতা বন্ধ করার জন্য জাতিসংঘ ১৯৪৭ সালে একটি দেশভাগের পরিকল্পনা পার্টিশন প্ল্যান প্রস্তাব করে, যেখানে ফিলিস্তিনকে ২ ভাগে ভাগ করা হয়। এই নীল এলাকাটিকে ইসরায়েল নাম দেওয়া হয়, যেখানে ইহুদিরা থাকবে, এবং এই সবুজ এলাকাটিকে ফিলিস্তিন নাম দেওয়া হয়, যা আরবদের নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে জেরুসালেমকে একটি বিশেষ আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখা হয়, কারণ মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান ৩ ধর্মের জন্যই এই শহরটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহুদিরা এই পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু সমস্ত আরব রাষ্ট্র এই প্রস্তাব মানতে অস্বীকার করে, কারণ তাদের মতে ফিলিস্তিনিদের অর্ধেক জনসংখ্যা হওয়া সত্ত্বেও ৬২% এলাকা ইহুদিদের দেওয়া হয়েছিল এবং অন্যদিকে দ্বিগুণ জনসংখ্যা হওয়া সত্ত্বেও ফিলিস্তিনিদের কম এলাকা দেওয়া হয়েছিল। ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে এবং এর প্রতিবাদে আরব দেশগুলো মিলে ইসরায়েলের ওপর হামলা করে। ইসরায়েল এই যুদ্ধে জিতে যায় এবং ফিলিস্তিনকে বরাদ্দ করা এলাকাগুলো দখল করে নেয়। গাজা এবং পশ্চিম তীর ছাড়া এই পুরো এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তী ২০ বছরে প্রায় ৭ লাখ ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি ছেড়ে লেবানন এবং অন্যান্য প্রতিবেশী দেশে চলে যায়। ১৯৬০ সাল নাগাদ ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। এই পুরো সময়ে ফিলিস্তিনি এবং ইহুদিদের মধ্যে গেরিলা যুদ্ধ চলতে থাকে। এরপর ১৯৬৭ সালের মে মাসে মিশর তিরান প্রণালী বা স্ট্রিটস অফ টিরান বন্ধ করে দেয়, যার জবাবে ইসরায়েল ৫ জুন একটি আকস্মিক বিমান হামলা বা সারপ্রাইজ এয়ার স্ট্রাইক চালিয়ে মিশরের ৯০% বিমানবাহিনীকে ধ্বংস করে দেয় এবং একই সাথে জর্ডান ও সিরিয়ার ওপরও হামলা করে। এরপর এই সমস্ত আরব দেশ এবং ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। ৬ দিন স্থায়ী এই যুদ্ধে ইসরায়েল জিতে যায় এবং তারা গোলান হাইটস, পশ্চিম তীর, গাজা এবং এমনকি সিনাই অঞ্চলও দখল করে নেয়। এখন প্রায় পুরো ফিলিস্তিন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। এই যুদ্ধের ৬ বছর পর ৬ অক্টোবর ১৯৭৩ সালে এই আরব রাষ্ট্রগুলো এবং ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয়, যখন এই আরব দেশগুলো ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরে ইসরায়েলের ওপর একটি আকস্মিক হামলা চালায়। এবার মিশরীয় বাহিনী সুয়েজ খাল পার হয়ে এখানে পৌঁছে যায় এবং সিরিয়ান আর্মি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে গোলান হাইটস পর্যন্ত পৌঁছে যায়। ইসরায়েলি সেনাবাহিনী এবার ক্লান্ত হয়ে পড়েছিল এবং তারা আমেরিকার কাছে সাহায্য চায়। আমেরিকা থেকে সহায়তা আসার আগেই ইসরায়েল মিশরীয় সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালিয়ে সুয়েজ খাল পরিষ্কার করে ফেলে এবং অন্যদিকে গোলান হাইটসে সিরিয়ান আর্মিকে এগোতে বাধা দেয়। যুদ্ধ শুরু হওয়ার ২০ দিন পর জাতিসংঘ হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার করায়। এই যুদ্ধ পুরো বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হয়েছিল।
সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী আরব দেশগুলো ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর ওপর অয়েল এম্বার্গো বা তেল নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে বিশ্ব অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই আন্তর্জাতিক পর্যায়েও চেষ্টা শুরু হয় যেন এই দেশগুলোতে শান্তি ফিরে আসে। এই প্রচেষ্টার ফলে ১৯৭৮ সালে মিশর এবং ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করে, যাকে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস বলা হয়। এই চুক্তির ফলে ইসরায়েল সিনাই এলাকা মিশরকে ফিরিয়ে দেয় এবং দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে চলা লড়াই থেমে যায়। কিন্তু এই চুক্তি আরব বিশ্বের কাছে খুব বিতর্কিত ছিল এবং এই কারণে এই চুক্তি স্বাক্ষরকারী মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে ৩ বছর পরেই হত্যা করা হয়। কারণ কিছু আরবের মতে আনোয়ার সাদাত এই চুক্তি করে ফিলিস্তিনিদের স্বার্থের অনেক ক্ষতি করেছেন। ইসরায়েল এখন ফিলিস্তিনের পুরো এলাকা নিয়ন্ত্রণ করছিল, কিন্তু এই ইস্যুটি এখন আরব ইসরায়েল যুদ্ধের পরিবর্তে কেবল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে পরিণত হয়েছিল, কারণ বাকি সব আরব দেশ ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে ফেলেছিল, শুধু একটি গ্রুপ ছাড়া, যার নাম ছিল ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে পিএলও। যেভাবে ইহুদিরা ১৯৩০ সালে সশস্ত্র সংগ্রামের জন্য হাগানা তৈরি করেছিল, তেমনি ফিলিস্তিনিরা নিজেদের আত্মরক্ষার জন্য ১৯৬০ সালে একটি সশস্ত্র গ্রুপ তৈরি করে এবং তার নাম দেয় পিএলও। পিএলও ইসরায়েলের সাথে যে কোনো শান্তি চুক্তি মানতে অস্বীকার করে, কারণ তারা ইসরায়েলিদের দখলদার হিসেবে দেখত। তাদের এবং ইসরায়েলিদের মধ্যে ছোটখাটো লড়াই চলতেই থাকে। কিন্তু অন্যদিকে এই পুরো সময়ে প্রচুর সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে পশ্চিম তীর এবং গাজায় বসতি স্থাপন করছিল এবং ফিলিস্তিনিদের জনসংখ্যা সংকুচিত হচ্ছিল। আর এই হতাশা প্রকাশ্যে আসে ১৯৮৭ সালে, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ট্রাক এক ফিলিস্তিনি পরিবারের গাড়িকে ধাক্কা দেয়, যাতে ৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়। ফিলিস্তিনিরা ইসরায়েলকে দোষারোপ করে যে তারা ইচ্ছাকৃতভাবে এটি করেছে। এই দুর্ঘটনার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি সাধারণ মানুষ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি অত্যন্ত সহিংস লড়াই শুরু হয়, যা পরবর্তী ৬ বছর ধরে চলে। এই লড়াইয়ে প্রায় ১২০০ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে ৫০০ জন ছিল ১৭ বছরের কম বয়সী শিশু। অন্যদিকে প্রায় ১৬০ জন ইসরায়েলি নিহত হয়। এই পুরো লড়াইকে দ্য ফার্স্ট ইন্তিফাদা বলা হয়। এই সময়ে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য ফিলিস্তিনিরা আরেকটি সামরিক গ্রুপ তৈরি করে, যা আজ আমরা হামাস নামে জানি। অন্যদিকে পিএলও নেতারা এখন বুঝতে শুরু করেন যে এই লড়াই যেভাবেই হোক থামাতে হবে, কারণ দুই পক্ষেই নিরীহ বেসামরিক মানুষ মারা যাচ্ছে। পিএলও ১৯৯৩ সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে, যাকে অসলো অ্যাকর্ডস বলা হয়। এই চুক্তির ফলে পিএলও ইসরায়েলের সীমানা মেনে নেয় এবং ইসরায়েল বিনিময়ে ফিলিস্তিনি এলাকাগুলো পুনরায় ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে দিয়ে দেয়। কিন্তু এই চুক্তি দুই পক্ষের কট্টরপন্থী দলগুলো প্রত্যাখ্যান করে। হামাসের মতে পিএলও একটি অত্যন্ত ধর্মনিরপেক্ষ সংগঠনে পরিণত হয়েছে, যারা ইসরায়েলের কাছে ফিলিস্তিনের স্বার্থ বিক্রি করে দিচ্ছে। হামাস কোনোভাবেই পুরনো ফিলিস্তিনি অবস্থান থেকে পিছিয়ে আসতে রাজি ছিল না। হামাস এই শান্তি প্রক্রিয়া রুখতে আত্মঘাতী বোমা হামলা শুরু করে। অন্যদিকে ইসরায়েলি চরমপন্থী দল কাখও এই শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে এবং শান্তি চুক্তি স্বাক্ষরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে ১৯৯৩ সালে কাখের এক সদস্য গুলি করে হত্যা করে। এরপর থেকেই এই পুরো শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়ে যায়। এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার শাস্তি আবারও নিরীহ বেসামরিক নাগরিকদের ভোগ করতে হয়। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে তীব্র সহিংসতা হয়, যাতে ৩,০০০ ফিলিস্তিনি এবং প্রায় ১,০০০ ইসরায়েলি ইহুদি মারা যায়। এই সময়কালকে সেকেন্ড ইন্তিফাদা বলা হয় এবং এটি ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বকে এক নতুন চরম পর্যায়ে নিয়ে যায়। ইসরায়েলিদের ধারণা ছিল ফিলিস্তিনিরা কখনোই শান্তি চায় না এবং তারা কখনোই ইসরায়েলের সীমানা মেনে নেবে না। তাই তারা ফিলিস্তিনিদের ইসরায়েল এবং পশ্চিম তীরে প্রবেশ বন্ধ করতে গাজা উপত্যকায় চেকপোস্ট এবং দেওয়াল নির্মাণ শুরু করে। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আকাশপথের মাধ্যমে ইসরায়েল আসা বা পশ্চিম তীরে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে।
এরই মধ্যে ২০০৬ সালে হামাস ফিলিস্তিনি নির্বাচনে জিতে গাজার নিয়ন্ত্রণ পিএলওর কাছ থেকে ছিনিয়ে নেয়। হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েলের কাছে এই পুরো এলাকা সিল করে দেওয়ার যেন একটি অজুহাত চলে আসে। গাজার ভেতরে এবং বাইরে সব ধরনের চলাচল, তা মানুষ হোক বা পণ্য, ইসরায়েলের অনুমতি সাপেক্ষে হতে থাকে। শুধু তাই নয়, ফিলিস্তিনি অভিবাসীদের রুখতে মিশরও গাজার সাথে তাদের সীমান্ত সিল করে দেয়। গাজার ফিলিস্তিনিরা এখন পুরোপুরি আটকা পড়েছিল। ২০১৬ সালে যখন হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের সদস্যরা গাজা সফর করেন, তখন তারা এটিকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার, ওপেন এয়ার প্রিজন হিসেবে ঘোষণা করেন। ফিলিস্তিনিরা আটকা পড়েছিল এবং এটি তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দিয়েছিল। গাজায় ২০২২ সালে বেকারত্বের হার ছিল ৪৫% এবং জাতিসংঘের মতে ৮১% জনসংখ্যা চরম দারিদ্র্যের শিকার। এমন অবস্থায় ৭ অক্টোবর ২০২৩ সালে হামাস ইসরায়েলের ওপর রকেট হামলা চালায় এবং তারপর যা ঘটেছে তা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং কয়েকদিনের বোমাবর্ষণে হাজার হাজার ফিলিস্তিনি তাদের প্রাণ হারিয়েছে। আর এর ওপর এই ছোট উপত্যকাটিকে পুরোপুরি শ্বাসরোধ করার জন্য এখন আমেরিকা এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ গাজার উপকূলে পৌঁছে গেছে। এখন এখানে অনেকেই প্রশ্ন করেন যে যুক্তরাজ্য এবং আমেরিকা যেভাবে ইসরায়েলকে সাহায্য করছে, তবে আরব দেশগুলো কেন করছে না? এর ৩টি কারণ রয়েছে। প্রথম কারণ হল হামাস। হামাসকে সবচেয়ে বেশি ইরান সমর্থন করে, যা একটি শিয়া মুসলিম দেশ, যার কারণে সমস্ত সুন্নি মুসলিম আরব দেশগুলো তাদের সমর্থন করতে দ্বিধা করে। দ্বিতীয়ত, হামাসের দৃষ্টিভঙ্গি খুব কট্টর। তারা ইসরায়েলের সাথে কোনো ধরনের আলোচনা বা চুক্তি চায় না। তারা পুরো ফিলিস্তিনকে পুনরুদ্ধার করতে চায়। তারা কোনোভাবেই ইসরায়েল ফিলিস্তিন সীমানা মানে না এবং এই কট্টর অবস্থানের কারণে অনেক আরব দেশ প্রকাশ্যে হামাসকে সমর্থন করে না। দ্বিতীয় কারণ হল, আরব দেশগুলো আগেও একসাথে ইসরায়েলের ওপর হামলা করেছে, কিন্তু তাতে তারা ২ বার পরাজিত হয়েছে। তাই তারা নিজেদের সামরিক শক্তি বিবেচনা করে এবং অর্থনৈতিক বাস্তবতা বুঝে আবারও এমন কোনো পদক্ষেপ নিতে চায় না। তৃতীয় কারণ হল, আরব দেশগুলো মনে করে ফিলিস্তিন ইস্যু তাদের পায়ের শিকল হয়ে দাঁড়িয়েছে। হামাসের আলোচনায় না মানা প্রতিবেশী আরব দেশগুলোর জন্য অনেক অর্থনৈতিক সুযোগ সীমিত করে দিচ্ছে। তাই তারা এখন এই ইস্যুটি নিয়ে কেবল প্রতীকী প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়। তাই মৌখিক প্রতিশ্রুতি এবং সংবাদ সম্মেলন ছাড়া আপনি আরব দেশগুলোকে তেমন কিছু করতে দেখবেন না। এমন পরিস্থিতিতে হামাসের ইসরায়েলের ওপর হামলা করা, নিজেদের চেয়ে বহুগুণ শক্তিশালী সামরিক বাহিনীর ওপর হামলা করা, যখন তারা জানত যে বরাবরের মতো বাকি আরব দেশ থেকে কোনো সমর্থন পাওয়া যাবে না, তা খুব অদ্ভুত। আর জবাবে ইসরায়েল যেভাবে অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশু ও মানুষের সাথে যা করছে, তা অবিশ্বাস্য। হামাস শুধু রকেট বা গ্রাউন্ড রুট দিয়ে টার্গেট না করে শুধু মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে পরাজিত করতে পারবে না। সেই মিসাইলের জবাবে যত হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির রক্ত ইসরায়েল ঝরিয়েছে, তাদের রক্ষার জন্য কি হামাস কোনো প্রস্তুতি নিয়েছিল? তাদের কি এই ধারণা ছিল না যে তাদের প্ররোচনা দানকারীরা বরাবরের মতো তাদের পেছনে আসবে না? অন্যদিকে ইসরায়েল যদি মনে করে যে এভাবে কার্পেট বম্বিং করে এবং নিরীহ শিশু ও মানুষকে নির্মমভাবে হত্যা করে তারা ফিলিস্তিনিদের আদর্শকে পিষে ফেলবে, তবে সেটা তাদের বড় ভুল। কোনো আদর্শকে শক্তি দিয়ে দমন করা যায় না। অল্প কিছু মানুষের সাজা হাজার হাজার মানুষকে দেওয়া যায় না, কারণ আদর্শকে আপনি কখনোই শক্তি দিয়ে ধ্বংস করতে পারবেন না। আফগানিস্তান, ভিয়েতনাম, ইরাক সব উদাহরণ আমাদের সামনে রয়েছে। 2 পক্ষের নিরীহ মানুষ এই আগুনের বলি হচ্ছে এবং আমাদের সবাইকে বর্ণ, গোষ্ঠী ও জাতীয়তার ঊর্ধ্বে উঠে মানবতার জন্য কণ্ঠ তোলা উচিত। মনে রাখবেন, আমরা অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে যুদ্ধ একটি ব্যবসা, ওয়ার ইজ আ বিজনেস। আর যেসব পরিবার ও কোম্পানির লাভ এই ব্যবসার সাথে জড়িত, তারা এই আগুন কখনোই নিভতে দেবে না। নিরীহ মানুষ মানসিকভাবে ব্রেনওয়াশড হয়ে এই আগুনের অংশ হতে থাকবে, সাধারণ মানুষের রক্ত ঝরতে থাকবে এবং কিছু মানুষের ব্যবসা চলতে থাকবে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় ছিল এবং হতে পারে আপনি আমাদের গবেষণা ও ব্যাখ্যার সাথে একমত নন। আমরা সেটিকে সম্মান করি,
কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই ভিডিওতে তথ্য এবং ইতিহাসকে হুবহু উপস্থাপন করতে, যাতে এই সমস্যার মূল কারণ পর্যন্ত পৌঁছানো যায়। গ্রেট ব্রিটেন নিজেদের স্বার্থে ১৯২২ সালে যা করেছিল তার ফল আজ বিশ্ব ভোগ করছে। এই সময়টি পয়েন্ট স্কোরিংয়ের নয়, বরং হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর, সেটা ফিলিস্তিনি নাগরিক হোক বা ইসরায়েলি নাগরিক। দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।